ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই বিকেল 5টা, 5:30 মতো আমাদের ইন্ডিয়াতে। আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর আজকে বাইরের ওয়েদারটা দেখো গাইস, এখনও আমাদের ইন্ডিয়াতে বৃষ্টি ভাবটা যায়নি। প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে কন্টিনিউয়াসলি 3 সপ্তাহ ধরে রেইনফল হয়েই গেছে। আজকে একটু রোদ্দুর উঠেছে হালকা হালকা। আর আজকে দেখো বাইরের ওয়েদারটা কেমন কি, তো সবটাই তোমাদের দেখালাম। আজকে 3 সপ্তাহ বাদে বৃষ্টি কমলো। এদিকে তো আমার ভাইরাল ফিভার হয়েছে, মাথার পুরো পোর্শন ব্যথা। আর কি বলবো, এগুলো না সব ব্যথা, তো ভিডিওই করতে পারছিলাম না ঠিকমতো, ব্লগও তৈরি করতে পারছিলাম না। আজকে ভাবলাম আজকে একটা ব্লগ শ্যুট করি, মানে ভিডিও করি। অনেক দিন তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে না। আর সত্যি কথা বলতে ভিডিও করতে না পারলে না ভালোও লাগে না গো। আর এখন বিকেলবেলা যেহেতু ঘুম থেকে উঠেছি, এখন চুলটাকে একটু বেঁধে নেব। চুলটাকে আঁচড়ে নিচ্ছি ভালো করে, তারপর একটু বেঁধে নেবো ভালো করে। আগে জটগুলোকে ছাড়িয়ে নিই। চিরুনি মাথায় ঠাকালেই দেখো চুল উঠবেই। চুল ওঠার ভয়ে না আমি চিরুনিই ঠেকাতে পারি না। যেহেতু সন্ধ্যাবেলার আগে চুলটা বাঁধাটা আমাদের বাঙালি ঘরের মেয়েদের নিয়ম, কারণ সন্ধ্যার পর চুল ছেড়ে বলে রাখতে নেই। তো সেই কারণে দেখো চুলটাকে আমি বিকেল হয়েছে পরেই টেনে বেঁধে নিচ্ছি। তো দেখো ফাইনালি না আমি চুলটা বেঁধে নিয়েছি টাইট করে, দেখতেই পেলে। আর মুখটা এখন দেখো কতটা ফ্রেশ লাগছে। তবে ঠান্ডায় না মুখ চুল যেন ফুলে ফুলে গেছে। আর মাথার এই পোর্শনগুলো তো ভীষণ ব্যথা, ভীষণ ব্যথা। কি বলবো, ঠান্ডা থেকেই এমন হয়েছে। ফিভারও তো ছিল, প্যারাসিটামল খেয়েছি আর কি। ঠিক মতো ভিডিও করতে পারছিলাম না। এখন একটু ওই দিলাম আর কি, লিপ বাম। আমি লিপস্টিক ইউজ করি না, তো সেই কারণে লিপ বাম ইউজ করি। তো লিপ বামটা একটু দিয়ে দিলাম। আর আমার কি বলতো, ঠোঁট ভীষণ ফাটে। মানে এই জায়গাগুলো, এই জ্বর যেহেতু হয়েছে, ফিভার টাইপের, এই জায়গাগুলো না ভীষণ ফেটে যায়। অনেকেরই হয় এই প্রবলেমটা। তো লিপ বামটা আমি ইউজ করি, তাহলে না ঠোঁটটা অতটা ফাটে না। আর আর একটু চোখটা কাজল দেব।
বেশি একটা কাজল দিলাম না, একটু কাজল দিয়ে জাস্ট এটা করে নিলাম। আর মাথার ওপরে চুল দেখেছো টাইট করে বাঁধতে বাঁধতে না কপালটা অনেকটা বড় হয়ে গেছে, ফোরেরটা দেখেছো? কিন্তু এইভাবে বাঁধলে না চুলটা টাইট থাকে আর মানে কাজ করতে সুবিধা লাগে। আমার চুলটা তো মানে ভীষণই কি বলবো। আর এখন যেহেতু বিকেল টাইম, চুলটা বেঁধে নেওয়াটাই বেটার, জানো তো? নইলে সন্ধ্যা টাইমে চুল ছাড়া আমাদের বাঙালিদের ঘরে রীতি নয়। তো চুলটাকে ফাইনালি বেঁধে নিলাম। এখন একটু বিছানাটা পরিষ্কার করে নেব। এই ঘরেরটাও করব, ওই ঘরেরটাও করব। তো দেখতে থাকো আমার সাথে। তো দেখো ভালো মতন চুলটাকে বেঁধে নিয়েছি। আর এখন এই কাজল লিপ বামগুলো ড্রেসিং টেবিলে রেখে দেব। আর ওই ঘরটা এখন একটু ক্লিন করে নেবো, দেখতে থাকো আমার সাথে। ঘরটা একটু ক্লিন মানে বিকেল টাইমটা বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করে দিই। তো এখন সেটাই করছি আর কি। এই ঘরের বিছানাটাকে একটু ঝেড়ে পরিষ্কার করে দিলাম ভালো মতন। সোফাটা এখন একটু পরিষ্কার করে দেবো। দেখো সোফাটাকেও ভালো মতন পরিষ্কার করে দিয়েছি। তো এখন এই ঘরটা থেকে চলে যাব ওই ঘরটাতে। আর ওই ঘরের বিছানাটাকেও একটু ক্লিন করে নেব। চলে এসেছি এই ঘরে। আর এই ঘরের বিছানার চাদরটা আর পাল্টালাম না। তো দেখো ফাইনালি এই ঘরটা বিছানাটা টান টান করে পেতে নিয়েছি। তো বিছানা টান টান পড়ার পর এখন বইয়ের টেবিলে এই বইটা রেখে দেবো, ফিজিক্সের বই আছে। তো মাথার যন্ত্রণার জন্য না কতদিন ভাবছি যে রবীন্দ্রনাথের গল্পের বইগুলো আমি বার করব, কিন্তু বার আর করা হচ্ছে না। ওই আছে না কথায় বলে আমরা বাঙালিরা খুব অলস প্রকৃতির, জানো তো? ভীষণ করব 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 ভাব, কিন্তু কোনো কাজটাই করে সম্পূর্ণ করে উঠতে পারি না। মানে রবীন্দ্রনাথের একটা কবিতা ছিল, ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন বিশাল তলে চরণ, ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন চরণতলে বিশাল মরু দিগন্তে বিলীন। মানে বিখ্যাত একটা কবিতার একটা লাইন, আরব বেদুইন। তো কবিগুরু ওখানে বাঙালি হয়েও বাঙালি জীবনটাকে কিন্তু অপছন্দ করেছেন। তার কারণ কি জানো তো? আমরা বাঙালিরা একটু অলস প্রকৃতির। এই করব করছি হচ্ছে। আসলে আমরা মানে বাঙালিরা মানে মানে বুদ্ধির দিক থেকে কিন্তু অনেক চতুর সমগ্র জাতির থেকে, কিন্তু একটু অলস প্রকৃতির হওয়ার জন্য কবিগুরু ব্যঙ্গ করে কবিতাটাতে লিখেছেন, ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন চরণতলে বিশাল মরু দিগন্ত বিলীন। মানে কবিগুরু বাঙালি হয়েছেন, তবু বাঙালি জীবনকে তার অপছন্দ ছিল, কারণ আরব বেদুইনদের জীবন তিনি গ্রহণ করতে চেয়েছিলেন। তার কারণ হলো কি জানো তো? আরব বেদুইনরা চরম পরাক্রম মরুভূমিতে মানে দায়ক জীবনযাত্রাকে মেনে নিয়েছিল এবং তারা কোনোটাকেই পরবা করেনি।
আর জীবন যুদ্ধে জয়ী হয়েছে, যেটা আমরা বাঙালিরাও নয়। সে কারণে কবিগুরু এমনটা বলেছিলেন। তো যাই গো, অনেক কথা বলে ফেললাম ভিডিও করতে করতে। সাহিত্য আর বাংলায় আমি অত বিশেষ একটা ভালো নয়। অ্যাকচুয়ালি আমি বাংলার স্টুডেন্টও নই, আমি বাংলা নিয়ে পড়িও নি, তবু ওই 11, 12, ক্লাস 10 এগুলোতে রবীন্দ্রনাথকে ভালো লাগতো। কয়েকটা ছোট গল্প, টুকিটাকি উপন্যাস, প্রবন্ধ এসব পড়তাম। তো সেই কারণে বলে ফেললাম। আর তোমাদের মধ্যে একজন কমেন্টে আমাকে জিজ্ঞেস করেছিলে আমি কি পড়েছি না পড়েছি, কত দূর পড়াশোনা করেছি না করেছি। আর ভাবলাম আজকে তার উত্তরটা দিই। সেটা হচ্ছে, আমি পড়াশোনা করেছি বলতে আমি অ্যাকচুয়ালি আর্টসের স্টুডেন্ট নই, সায়েন্সেরও স্টুডেন্ট নই। আমি অ্যাকচুয়ালি কমার্স নিয়ে পড়েছি, বাণিজ্য নিয়ে। বাংলায় যাকে বাণিজ্য বলে, আর ইংলিশে বলে কমার্স। আর আমার অ্যাকাউন্টেন্সিতে অনার্স ছিল। তো আমি অ্যাকাউন্টেন্সিরই স্টুডেন্ট, বিকম অনার্সের ছাত্রী। তো আজ আমি তোমাদের বললাম। আর আমার সব বইপত্র আছে, মানে ওগুলো এখন আর বার করে দেখার মতো, দেখলে যেন আমার গায়ে জ্বর আসে। কারণ একটা সময় ওই রাত্রির 1টা, 1:30 অবধি পড়াশোনা করতাম, জানো তো। 1টা, 1:30, কারণ অ্যাকাউন্টেন্সির যে ম্যাথগুলো ওগুলো তো মানে হোম টাস্ক থাকতো আর কি। তো সেগুলো আমি রাত্রিবেলা জেগে জেগে মানে স্কেল দিয়ে দাগ কেটে কেটে, জার্নাল লেজার, হ্যাঁ, ব্যাংক রিকনসিলেশন স্টেটমেন্ট, ক্যাশ বুক, পেটি ক্যাশ বুক, ভিআরএস, কস্ট শিট, তারপর আরও অনেক কিছু, লগিংয়ের অঙ্ক, হ্যাঁ। তো এই সমস্ত অঙ্কগুলো আমি করতাম। আর এখন তো মানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেমের বই দেখলেই ভয় লাগে, জানো তো। আর বইগুলো এখন তোলাই রয়েছে। তারপর আরেকটা ভাল লাগতো, ইন্টারেস্টিং সাবজেক্ট ছিল কমার্সে আমাদের, সেটা হচ্ছে বিও, যেটা আমার ভীষণ ভালো লাগতো, বিজনেস অর্গানাইজেশন। হ্যাঁ, আর একটা আমার ছিল বিইবিএম, যেটা বিজনেস ইকোনমিক্স অ্যান্ড বিজনেস ম্যাথমেটিক্স। ওই সাবজেক্টটাও আমার ভালো লাগতো। আর একটা ছিল ইকোনমিক্স জিওগ্রাফি, ইকো জিও শর্ট ফর্ম, অর্থনৈতিক ভূগোল। তো জিওগ্রাফিতে আমি ছোটোবেলা থেকে বিশেষ একটা ভালো ছিলাম, খারাপ ছিলাম না। কারণ আমার মনে পড়ে আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমি বঙ্গীয় ভূগোল মঞ্চ থেকে ভূগোলের জন্য সার্টিফিকেট পেয়েছিলাম, মানে ভূগোলে সেরা নাম্বার পাওয়ার জন্য। 40টা স্কুলের ছেলেমেয়েরা গেছিলো পরীক্ষা দিতে বঙ্গীয় ভূগোল মঞ্চে। তো সেখান থেকে আমাকে সিলেকশন করেছিল ওরা, আর সেখান থেকে আমি সার্টিফিকেট পাই। তো এই ছিল আজ আমার এডুকেশনের গল্প। আর এডুকেশনের সাথে সাথে সাইডে, আমার ব্যাক সাইডে ছিল গান। আর গানটা আমার ছোটোবেলা থেকেই শেখা হয়েছে, কারণ আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন থেকে আমি গান শেখা শুরু করেছিলাম। আর ক্লাস 10 পর্যন্ত আমার গান শিখেছি। ওই গান শিখেছি বলতে, তোমরা যদি কেউ শুনে থাকো ক্লাসিক্যাল সিঙ্গার উৎপলা গোস্বামী, আমি তার স্টুডেন্ট বরুণা সেনগুপ্তর কাছে গান শিখেছি। দিদি টিভিতে প্রোগ্রাম করতেন শাস্ত্রীয় সঙ্গীতের, আর তারই ছাত্রী হচ্ছে বরুণা সেনগুপ্ত, আমি তার কাছে গান শিখতাম। আর গান বলতে আমি ক্লাসিক্যাল মিউজিক প্রথমে শিখেছি, তারপরে শিখেছি ভাবসঙ্গীত, আর তারপরে সব কিছু, দ্বিজেন্দ্র গীতি, নজরুল গীতি, তারপর ভজন, ক্লাসিক্যাল রবীন্দ্রসঙ্গীত, 2-1টা আধুনিক গান, যেটা যখন ভালো লাগতো দিদিকে বলতাম, দিদি করিয়ে দিত। আর তানপুরাতে আলাপ করাতো, তারপর গান। এই গানের জীবন বলতে এতটুকুই। আর ব্যাকগ্রাউন্ডে সেরকম কিছু শেখা হয়নি। আর গল্পের বই পড়তে ভালোবাসি ভীষণ, ছোট ছোট গল্প রবীন্দ্রনাথের, শরৎচন্দ্রের, যেমন মহেশ, তারপর
আরও গল্প আছে, এখন তো মনে পড়ছে না ঠিক সেরকমভাবে। তো শরৎচন্দ্রের মহেশ গল্প, তারপর আর ছোটো ছোটো যে গল্পগুলো সেগুলো পড়তাম আর কি। যাই হোক, এখন বইগুলো না বার করে এক সময় তোমাদেরকে দেখাবো, জানো তো, তাকে তুলে রয়েছে তো। যাকগে, কথা বলতে বলতে এখন একটু সন্ধ্যাটা দিয়ে নেব। অনেক তো গল্প করলাম, সন্ধ্যেটা দিতে হবে। আর সন্ধ্যেটা দেবার জন্য আমি চলে এসেছি ঠাকুর ঘরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে গাইস বন্ধুরা। তো দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। ফ্ল্যাশ লাইটটা পড়ার জন্য না ঠিক মতন ঠাকুর ঘরটা ক্লিয়ারলি দেখাতে পারছি না। তো দেখতেই পেলে। এখন আমি একটুখানি প্রদীপটা জ্বালিয়ে নেব আর জ্বালাবো কর্পূর। আমি গ্যাস থেকেই আগুনটা নিচ্ছি, কারণ বর্ষার দিনে দেশলাইগুলো না ঠিক জ্বলতে চায় না, জানো তো। আর লাইটার তো আমার কাছে নেই। তো যাকগে, প্রদীপটা দেখো ফাইনালি জ্বালিয়ে নিয়েছি। আর এখন একটু মা লক্ষ্মীকে আরাধনা করে নেব। তো দেখো, মা লক্ষ্মীকে আরাধনা করার পর রাধা কৃষ্ণটাকেও একটু আরাধনা করে দেবো, মানে আরতি। এইভাবে সবগুলো ঘর একটু আরতি করে নেব। দেখো, তারা মা আছে, তারা মাকেও একটু আরতি করে নেব। সবগুলো ঠাকুরকে আরতি করার পর জ্বালিয়ে নেব একটু কর্পূর। আর তোমরা কে কে কর্পূর দিয়ে আরতি করো? কর্পূরের গন্ধটা না সত্যি খুব ভালো লাগে, জানো তো। আর কর্পূরদানি হচ্ছে এটা, আর এই যে হচ্ছে কর্পূর। এই কর্পূরগুলো জানো তো সেন্টটা খুব সুন্দর হয়। একটা দিলে না ঘরে এত সুন্দর সেন্ট হয় আর পজিটিভিটি আসে, তোমাকে কি বলবো। কর্পূরের গন্ধের একটা মানে গুণই আলাদা। এই যে এই কর্পূর দিয়ে সারাটা ঘর তুমি দেখাবে না, তোমার সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে, ঘরটা একটা শান্তি হবে এবং পজিটিভিটি আসবে। তো দেখো, আমি এখন জগন্নাথ দেবকে আরতি করে নিচ্ছি। আর এই যে জগন্নাথ দেবের ফটোটা দেখছো আমার ঘরে, এটা না আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম, জানো তো। আমি জগন্নাথ দেবের ভক্ত খুব। তো পুরী মন্দির থেকে আমি গিয়ে নিয়ে এসেছিলাম। আর এই কর্পূর দিয়ে সারা ঘর এখন আমি একটু আরতি করে দেবো। এইটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনিতে সব জামা কাপড়গুলো মেলা রয়েছে, তাও একটু বাইরে যেহেতু সন্ধ্যা টাইম, তো একটু ভালো মতন আরতি করে দিলাম। আর এই মেইন দরজা, এই মেইন দরজাতে একটু দেখিয়ে দিলাম। সবগুলো ঘর ভালো মতন আরতি করে দেখিয়ে দিলাম। আর এখন একটু শঙ্খটা বাজিয়ে নেব, দেখতে থাকো আমার সাথে। তো দেখো, শঙ্খটা বাজিয়ে নিলাম।
জল দিয়ে একটু ধুয়ে রাখবো। তো দেখো শঙ্কটা আমি বাজিয়ে জায়গা মতন রেখে দিলাম। আর এখন ঠাকুরকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার। আর চলে যাব এখন একটু কিচেনে। আর কিচেনে গিয়ে একটুখানি লিকার চা করব, কারণ মাথার যন্ত্রণা বললামই তোমাদেরকে যে জ্বর সর্দি কাশি মাথার যন্ত্রণাতে ভুগছি আর কি। আর এখন একটু সামান্য মিষ্টি দিয়ে লিকার চা না খেলেই নয়। তো লিকার চাটা খাওয়ার জন্য আমি সসপ্যানটা একটু ধুয়ে নেব। কি বলো তো, সকালবেলা না শেফালি দিয়ে এসে বাসনগুলো মেজে দেয়, আর তারপর টুকিটাকে আমাকে মেজে নিতেই হয় একটু আধটু, একটা দুটো বাসন। তো ভালো করে সসপ্যানটাকে একটু ধুয়ে নিই। তো দেখো ভালো মতন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বিফোর আর আফটার দুটোই দেখালাম আমি প্রিল দিয়ে মাজার পর সসপ্যানটা কতটা পরিষ্কার হয়েছে। তো এখন আমি চা বানানোর জন্য নিয়ে নেব কাপ ডিশ আর জলের বোতল। তো দেখো এই জলের বোতলটা আমি নিয়ে নিয়েছি, আর এখান থেকে কাপ ডিশ নিয়ে নেব। তো আজকে নেব এই কাপটা, আর এই কাপটা এখন একটু ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখো এখানে চায়ের কাপ আর কাপ ডিশ রেডি করে নিয়েছি। আর এখন 1 কাপ চা, এদিকে ইন্ডাকশন রেডি রয়েছে, আর লিকার চা জলটা ফোটাবো এখন। তো দেখো ইন্ডাকশানের সুইচটা আমি অন করে দিলাম, আর এদিকে দেখো ইন্ডাকশান অন হয়ে গেছে। তো জলটা দেখো ফুটতে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা, আজকে ইন্ডাকশানে চা করছি। গ্যাসটা শেষ হয়ে গেছে, তো গ্যাসটা এখনও লাগানো হয়নি, যে কারণে ইন্ডাকশানে চা করছি। আর সামান্য মাত্রা একটু চিনি দেবো, সামান্য। চিনি ছাড়া তো খাওয়া যায় না, তাই। আর একদম কম চিনি দিয়ে দেখো জলটা যখন ফুটে আসবে তখন আমি চায়ে 1 চা চামচ চিনি দিয়ে দেবো। তো দেখো এই চামচের 1/2 চা চামচ আমি চিনি নিয়ে নিয়েছি। তো দেখো সুন্দর করে চাটা দেখো আমার ফুটে এসছে বেশ ভালো মতো।
দেখো চাটা ফাইনালি ফুটে এসছে, আর এখন ইন্ডাকশনটা অফ করে দিলাম আর সুইচটাও অফ করে দিলাম। আর এখন চাটা দেখো ছেঁকে নিচ্ছি। তো দেখো এদিকে আমার লিকার চা রেডি। আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা, সর্দি কাশি লেগেছে, তার জন্য তো সামান্য একদম 2-4টে দানা আর কি, মিষ্টিটা আমি অ্যাভয়েডই করি, যতটা চেষ্টা করি যে স্কিপ করার চিনিটাকে, কারণ চিনিটা হেলথের জন্য আমাদের ঠিক নয় বেশি খাওয়া। তো একদম তিতো চাটা তো খাওয়া যায় না, তাই আমি ওই কি করি, সামান্য এতটুকু মতন 4-5টা দানা চায়ের মধ্যে ফেলে দিই। মানে চিনিও হলো না, বাট চাটাও তেতো ভাব থাকলো না, এরকম একটা ব্যাপার। তো যাকগে, এখন চাটা তো বানানো হয়ে গেছে ফাইনালি। আর এখন চাটা খাবো আর তোমাদের সঙ্গে একটু কথা বলবো। তো বসে গেছি ফাইনালি। এত মাথার যন্ত্রণা যে গাইস কি বলবো তোমাদের। মানে দুদিন তো আমি মানে প্যারাসিটামল খেয়েছি, ডাক্তারের কাছেও যেতে পারছি না। এত বৃষ্টি আমাদের, আমরা যে ফ্ল্যাটে থাকি, ফ্ল্যাটের নিচতলার পোর্শনে তো পুরো এরকম হাঁটুর কাছাকাছি প্রায় জল, একতলায় তো প্রায় জল ঢুকে যায় এরকম অবস্থা। তো এই জল ভেঙে কেই বা ডক্টরের কাছে যাবে, আর মাথার যন্ত্রণা তেমনি ফিভার। তো প্যারাসিটামল খেয়েছি ওই দিনে 6 ঘন্টা অন্তর 2টো করে। হ্যাঁ, আর তাতেই আমার মাথা যন্ত্রণা, ভার, এইসব জায়গাগুলো না পুরো ব্যথা জাস্ট। হ্যাঁ, আজকে একটু তাও কম আছে। দুদিন তো মানে আমার এত শরীর খারাপ ছিল, আমি ব্লগই করতে পারছিলাম না। হ্যাঁ, আর কি বলবো, শর্ট ভিডিও কোনো মতে আপলোড করেছি। আর এখন চা খাচ্ছি আর ব্লগ করছি। এই চাটা খাচ্ছি তো মাথাটা যেন অনেকটা হালকা হচ্ছে গো। এই লিকার চাটা সকাল বিকাল একটু এই মানে এই সর্দি কাশির টাইমটা যদি খাওয়া যায় না, অনেকটাই রিলিফ পাওয়া যায়, জানো তো। তোমাদের মধ্যে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো তোমাদের ব্লগটা দিদিভাই, তোমার ব্লগ খুব ভালো, মিষ্টি ব্লগ করো তুমি। থ্যাংক ইউ। তুমি যেই আমাকে কমেন্টটা পাঠিয়েছো তার জন্য খুব অসংখ্য ধন্যবাদ। তুমি এরকম মিষ্টি মিষ্টি কমেন্ট পাঠাও, আরও সুন্দর সুন্দর ব্লগ বানানোর আমি চেষ্টা করব। সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও। আর এভাবে আমার চ্যানেলটা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, তোমরা সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার পরের একটা ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।